অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সেমিফাইনালের প্রত্যয় ইয়াং টাইগারদের, স্বাগতিকদের ফেভারিট মানছে নেপাল। আইসিসির গঠনতন্ত্রে আসছে পরিবর্তন, অবসান হবে বিগ থ্রির আধিপত্য। বোর্ড সভায় সিদ্ধান্ত, জুনে নতুন করে হবে চেয়ারম্যান নির্বাচন। জমকালো আয়োজনে শুক্রবার ভারতের গৌহাটিতে উদ্বোধন হচ্ছে 12তম এশিয়া গেমসের। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাফ ব্যর্থতার জন্য জাতীয় দলের 5 ফুটবলারকে অব্যাহতি ও 2 জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার সুপারিশ তদন্ত কমিটির। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এবং গেলবারের সাফল্য ধরে রাখার প্রত্যয়ে এশিয়া গেমসে অংশ নিতে ভারতে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। পর্যাপ্ত অনুশীলন না হলেও অ্যাথলেটিক্সে ভালো করার প্রত্যাশা। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। প্রতিপক্ষ নেপালকে হালকাভাবে না নিয়ে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে যুব বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। অন্যদিকে ইয়াং টাইগারদের ফেভারিট মেনেই ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চায় নেপাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নেপালের ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। ভেন্যু মিরপুরের ভেন্যু সম্বন্ধে আমাদের ছেলেদের আরও বেশি আইডিয়া আছে, তো আশা করি এই ভেন্যুতে খেলতে আরো স্বাচ্ছন্দ্য বোধ হবে আমাদের ছেলেদের। হোম অফ ক্রিকেট মিরপুরে ইতিহাস রচনা করার ম্যাচ বলেই একটু আলাদা আত্মবিশ্বাসের রসদ জমেছে কোচ মিজানুর রহমানের শিষ্যদের মাঝে। কারণ গেল 1.5 বছরে এই মাঠে যেমন কোনো ম্যাচ হারেনি যুবারা, ঠিক তেমনি এই ক্রিকেট ক্যানভাসের সাথে খুব সখ্যতা হয়েছে যুবা দলের সবারই। টকবকে এই যুবাদের চোখে মুখে এই উচ্ছ্বাল হাসি বলছে অতীতে বড় ভাইদের ব্যর্থতা কিংবা ভাগ্যের শিকল না ছেঁড়ার আক্ষেপ এবার রক্তের শেষ বিন্দু দিয়ে মেটাবে সেমিফাইনাল মঞ্চে উঠেই। এর আগে কখনো আমরা সেমিফাইনাল ম্যাচ খেলিনি, সো নেপালের সাথে আমরা যখন খেলতে নামবো অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে যে আমাদের ম্যাচটা জিতে আমরা যেন সেমিফাইনালে খেলতে পারি। এদিকে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় পার্থক্য আকাশ পাতালে। তবে একটা পরিসংখ্যান শুনলে আটকে উঠবেন টাইগার সমর্থকের অনেকেই। 2002 সালে যুব বিশ্বকাপে মাশরাফি, আশরাফুল, আফতাব ও নাফিসদের বাংলাদেশকে হারিয়েছিল এই নেপাল। 14 বছর আগের ওই চমকের বিস্ফোরণ এবারও আছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সতর্ক বার্তা দিয়েছে নেপাল। তারপরও ইয়াং টাইগারদের বিপক্ষে মুখে জয়ের কথা না বললেও স্বপ্নবাজ হিমালয়ের দেশটি। বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ, এছাড়াও ঘরের মাঠ হওয়ায় তারাই এগিয়ে। তবে আসরের শুরু থেকে যেমন ভালো ক্রিকেট খেলছি তার ধারাবাহিকতা রাখতে চাই আমরা। ক্রিকেটে রূপকথা রচনা করতে চায় নেপাল, আর বাংলাদেশের যুবরা তাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে চায়। চাওয়াটা কি খুব বেশি হয়ে গেল? নিশ্চয়ই না, কারণ গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা আর স্কটল্যান্ডকে বলে কয়ে হারানোর পর নামিবিয়াকে তো একরকম ক্রিকেট শিখিয়েছে মিরাজ শান্তুরা। সেক্ষেত্রে নেপালকে তো খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার কথা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্লেট পর্বের কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টস জিতে এদিন আগে ব্যাট করে 9 উইকেট 181 রানের স্কোর পায় স্কটিশরা। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে 27 ওভারেই জয় নিশ্চিত করে কিউইরা। কক্সবাজারে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় 49 রানে আজিম দার ও অধিনায়ক ফ্ল্যাকের উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর জনস্টনও দ্রুত ফেরেন প্যাভিলিয়নে। পরে ওয়াইস শাহ 32 রান তুলে কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন। এরপর রান আউটের শিকার হয়ে ওয়াইস সাজঘরে ফিরলে স্কটিশদের হয়ে আর কেউ 30-এর কোটা পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ওয়ালারের 24, ব্রাউনের 23 ও আসলামের 21 রানে ভর করে 181 রানের স্কোর গড়ে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে স্ট্যানলি ও ফিলিপস জুটির ব্যাটিংয়ে 98 রানের দারুণ সূচনা পায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত 89 রান তুলে ফিলিপস আউট হবার পর স্ট্যানলিও দ্রুত ফেরেন সাজঘরে। এরপর 25 রান করে দলীয় 137 রানের লিওপার্ড সাজঘরকে পাঠান আসলাম। এরপর কিউইদের রানের চাকা সচল রাখেন ফিনি ও অ্যালেন জুটি। শেষ পর্যন্ত অ্যালেনের অপরাজিত 31 ও ফিনির 30 রানে চড়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। প্লেট পর্বের আরেক কোয়ার্টার ফাইনালে আইরিশ যুবাদের 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দল।
কক্সবাজারে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেট হারিয়ে 185 রানের স্কোর পায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 4 ওভার বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে 187 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারে না আইরিশ যুবারা। প্রোটিয়া বোলারদের তোপে দলীয় স্কোরে 50 হবার আগেই প্রথম সারির 4 ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে আইরিশরা। তবে ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন লরকান ট্যাকার। অপর প্রান্তে নিয়মিত বিরতিতে সতীর্থরা যাওয়া আসা করতে থাকলেও ট্যাকারের ব্যক্তিগত 77 রানে ভর করে 185 রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। প্রোটিয়াদের হয়ে গালিম ও লুডিক 2টি করে উইকেট নেন। 186 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুভ সূচনা করে লিয়াম স্মিথ ও ভ্যারাইনি জুটি। তবে দলীয় 104 রানের মাথায় স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন ট্যাকার। এরপর ভ্যারাইনিকে সঙ্গ দিতে নামে মুলদার, কিন্তু ব্যক্তিগত 77 রানে ভ্যারাইনিকে সাজঘরে পাঠান ড্যানিসন। তবে প্রোটিয়া যুবাদের দুর্দান্ত ব্যাটিংয়ে 4 ওভার বাকি থাকতে 187 রান করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। দেখছেন খেলার সময়। আইসিসির গঠনতন্ত্রে আসতে যাচ্ছে পরিবর্তন, অবসান হবে বিগ থ্রির আধিপত্য। বুধবার আইসিসির সভায় এসেছে এমন সিদ্ধান্ত। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে শশাঙ্ক মনোহর ইঙ্গিত দিয়েছিলেন আলোচিত সমালোচিত বিগ থ্রি নীতির সংস্কারের। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। 2014 সালে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আইসিসি সংবিধানে যে সংশোধন এনেছিল সেটিকে পুনর্বিবেচনা করবে আইসিসি। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী ও অর্থ ও বাণিজ্য সংক্রান্ত কমিটির কর্তৃত্ব হারাবে এই 3 দেশ। পাশাপাশি পরিবর্তন আসবে চেয়ারম্যানেও। আগামী জুনে গোপন ব্যালটের মাধ্যমে 2 বছরের জন্য নির্বাচিত হবেন নতুন চেয়ারম্যান। তবে আইসিসি সদস্য কোনো বোর্ড থেকে কোনো সদস্য অংশ নিতে পারবেন না সেই নির্বাচনে। প্রার্থীকে আইসিসির পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বুধবারের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়ার্ল্ড টি-20-র মূল দলে অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসের জায়গা না পাওয়াটা হতাশ করেছে দেশের সাবেক ক্রিকেটারদের। তবে ধর্মশালার উইকেট বিবেচনা করে পেস আক্রমণ নির্ভর দল করাটাকে ইতিবাচকভাবে দেখছেন তারা। সেই সঙ্গে বিশ্বকাপের দলে ডাক পাওয়া তরুণ ক্রিকেটার সোহান ও রনির আস্থার প্রতিদান দেবেন বলেও বিশ্বাস ক্রিকেট বোদ্ধাদের। T20 cricket in the recent past. Oh, there he goes again. টি-20 মানে এখন আর শুধু ধুমধাড়াক্কা ক্রিকেটই নয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 4 ছক্কার সঙ্গে চাই নিখুঁত পরিকল্পনা আর হিসেব নিকেশ। তাই এই ফরম্যাটে পারফরম্যান্সের পাশাপাশি অভিজ্ঞতার গুরুত্বটাও এখন অনস্বীকার্য। সেজন্যই ওয়ার্ল্ড টি-20-র মতো মঞ্চে খেলোয়াড় বাছাইয়ে বিসিবির আরও সতর্ক হওয়া উচিত ছিল, এমনই ইঙ্গিত দিলেন দেশের সাবেক ক্রিকেটাররা। বিশেষ করে ইমরুল কায়েসের মূল দলে না থাকাটা হতাশ করেছে তাদের। তবে অলরাউন্ডার নাসিরের ফেরাটা প্রত্যাশিতই ছিল সাবেকদের কাছে। নাসিরের কথা বলবো, আবারও আসছে টিমে। ইমরুল কায়েসের একটু আশা করছিলাম যে হয়তো টিমে থাকবে, যদিও লাস্ট টি-20 ওইভাবে রান করে নাই, বাট আমি তারপরেও সিনিয়র প্লেয়ার। ইমরুল কায়েসের ব্যাপারটা হচ্ছে সে শুধু ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলবে। সো দেখা যাচ্ছে যে ওপেনিং ব্যাটসম্যান তামিম এবং শোভন সরকার আছেন। এমন হয় এই কারণে হয়তো বা ইমরুল কায়েসকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। তবে মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন, আলামিন আর রনিকে নিয়ে গড়া পেস আক্রমণ ধর্মশালার উইকেটে উপযোগী হবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে ওঠা নির্ভরযোগ্য বোলার রুবেলকে স্কোয়াডে না রাখাটা বিশ্বকাপে দলকে ভোগাতে পারে বলে আশঙ্কা তাদের। মুস্তাফিজের একটা ইনজুরির একটা আছে, মাশরাফিরও কিন্তু ইনজুরি নিয়ে লম্বা সময় ক্যারি করছে। এই সব বিবেচনা করে আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা পেস বোলার হাতে রাখা হয়েছে। রুবেল আমাদের ওয়ান অফ দ্য কুইকেস্ট বোলার ইন বাংলাদেশ, তার আমার মনে হয় যে থাকাটা খুবই, যেহেতু এশিয়া কাপ একটা বড় ইভেন্ট বা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্ট, সেই জায়গাগুলোতে ইউজ করা। হয়তো সিরিজে আপনি তাকে রেস্ট দিলেন। 5 জন বলার নিয়ে যাচ্ছে তাই বলে যে 5 জনই খেলবে বা 2 জন খেলবে বা 3 জন খেলবে, সেটা আসলে মাঠের উইকেট দেখে বলতে পারবে। আমাদের স্ট্রেংথ যদি দেখেন তাহলে কিন্তু বোলিংয়ের সাইড থেকে আমরা কিন্তু পেস বোলিং দিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। আমার মনে হয় যে পেস বোলারই আমাদের টি-20-তে কিছু একটা করবে। তবে সাবেকরা মনে করেন বিশ্বকাপের আগে এশিয়া কাপেই টাইগারদের দলের তরুণ তুর্কিদের যাচাই করার সুযোগ আছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জমকাল উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হলো পাকিস্তান সুপার লিগ PSL। আর ভিসার জটিলতা শেষে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। বুধবার যাবার কথা থাকলেও ভিসার জটিলতায় যাওয়া হয়। বৃহস্পতিবার দুবাই পৌঁছান বাংলাদেশের 3 ক্রিকেটার। আর দুবাই পৌঁছে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তারা। জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের বিনোদন জগতের তারকারা ছাড়াও প্রতিটি দলের ক্রিকেটাররা অংশ নেন। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম খেলবেন করাচি কিংসের হয়ে, আর তামিম ইকবাল আছেন পেশোয়ার জালমিতে। শুক্রবারই মাঠে নামবেন 3 ক্রিকেটার। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সাকিব মুশফিকের করাচি মুখোমুখি হবে লাহোর কালান্দারের।
এবং রাত 10টায় তামিমের পেশোয়ার জালমির প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। এশিয়া গেমসের খবর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ভারতের গৌহাটিতে শুরু হচ্ছে 12তম এশিয়া গেমস। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেমস উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। অ্যাথলিট ও কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন 11,000 পুলিশ সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে আর কি থাকছে গৌহাটি থেকে তাই জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়া গেমস, যার 12তম আসরের ভেন্যু ভারতের আসামের গৌহাটি ও মেঘালয়ের শিলং। প্রথমবারের মতো এমন আয়োজন করতে যাচ্ছে তারা। তবে আগেও 1982 সালে দিল্লিতে এশিয়ান গেমস এবং 87-তে কলকাতায় ও 95-তে মাদ্রাজে সাব গেমসের আয়োজন করেছিল ভারত। তালিকায় 2010-এর দিল্লির কমনওয়েলথ গেমসও রয়েছে। আসরকে ঘিরে এরই মধ্যে সেজে উঠেছে উত্তর পূর্ব ভারতের এই দুটি শহর। আসরের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার বিষয়টি নিয়ে আয়োজকরা বেশি সচেতন, যার প্রমাণ মিলল উদ্বোধনের আগের দিন নিরাপত্তা মহড়ায়। মহড়া চলাকালে কোনো গণমাধ্যমকেই এদিন প্রবেশ করতে দেওয়া হয়নি উদ্বোধনের ভেন্যু সারু সাজাই কমপ্লেক্সে। নিরাপত্তার জন্য রয়েছে 11,000 পুলিশ সদস্যের পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSGর মতো প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী। কোনো ধরনের রেড অ্যালার্ট না থাকায় এই আয়োজনের সফল শুরুর প্রত্যাশা আয়োজকদের। তবে শেষ মুহূর্তে পুরোপুরি প্রস্তুত না হয় আসরে ছেলেদের ফুটবলের ভেন্যু নেহেরু স্টেডিয়াম থেকে সাই স্টেডিয়ামে স্থানান্তর করায় সাংবাদিকদের তোপের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। আমাদের প্রস্তুতি খুবই ভালো। আমাদের নিরাপত্তা বাহিনী পুরোপুরি প্রস্তুত। উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি আমরা একটি সফল আয়োজনের অংশীদার হচ্ছি। সব বিষয়ে আমরা পুরোপুরি সফল হব এটা বলতে পারছি না, তবে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রায় 5,000 পারফর্মার, আর সেই অনুষ্ঠান আগ্রহ তৈরি করেছে সাধারণ দর্শকদের মাঝেও। I'm feeling very good, ma'am. It's a very good opportunity in life, and I'm very happy. 8 nations are coming together here. First time, we are very excited. We can enjoy and see the various countries of their player and their technique. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্য দিয়ে এই সারু সাজাই কমপ্লেক্সে উদ্বোধন হতে যাচ্ছে 12তম সাউথ এশিয়ান গেমসের। আয়োজকরা চান আয়োজনে ভিন্নতা দিয়ে তাক লাগিয়ে দিতে। অন্যদিকে এখানে আগত অতিথিদের আতিথেয়তা দিয়ে মুগ্ধ করতে চান এখানের স্থানীয় অধিবাসীরা। ভারতের আসাম থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। সুয়ারেজ মেসি ঝড়ে উড়ে গেল ভ্যালেন্সিয়া। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে 7-0 গোলে হারালো বার্সেলোনা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। জাতীয় দলের 5 ফুটবলারকে অব্যাহতি ও 2 জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার সুপারিশ করে বাফুফের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সাফ ব্যর্থতার জন্য গঠিত তদন্ত কমিটি। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে আগামী সপ্তাহে বাফুফের নির্বাহী কমিটির সভায়। আজ বিষয়গুলো নিশ্চিত করেন তদন্ত কমিটির সদস্য ইলিয়াস হোসেন। এদিকে এই 7 ফুটবলার নিষিদ্ধ হলে তাদের বিকল্প খুঁজতে সারা দেশে ফুটবলার হান্ট করা হবে বলেও জানান তিনি। বাতাসে গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই। সাফ ব্যর্থতা সহ সম্প্রতি বাজে পারফরমেন্সের জন্য বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হতে যাচ্ছেন জাতীয় দলের বেশ কজন ফুটবলার। তবে তার সংখ্যাটা ঠিক কত এবং কারাই বা এই তালিকাভুক্ত তা জানার জন্য অপেক্ষা ছিল তদন্ত কমিটির প্রতিবেদনের উপর। বুধবার বাফুফে ভবনে সেই প্রতিবেদন জমা পড়লে বেরিয়ে আসে ভেতরের খবর। প্রতিবেদনে জাতীয় দল থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে 5 জনকে, যাদের মধ্যে মামুনুল ইসলাম, এমিলি এবং আতিকুর রহমান মিশুকে বাদ দেওয়ার পেছনে কারণ উল্লেখ করা হয়েছে বাজে পারফরমেন্স ও বয়স সীমা। তবে গোলরক্ষক শহীদুল ইসলাম ও উইঙ্গার সোহেল রানার কপাল পুড়ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জাতীয় দলের প্রতি কমিটমেন্টের অভাবের জন্য। একই কারণে জাহিদের জন্য 5 বছরের নিষেধাজ্ঞা চেয়ে সুপারিশ করেছে তদন্ত কমিটি। আর ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন বাফুফের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে। আমাদের সুপারিশ প্যানেলের মধ্যে আমাদের 2 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টা আছে, আর বাকি যে কয়েকজন প্লেয়ারের নাম আসছে তাদেরকে টিম থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। 2 ভাবে আমরা এটাকে মূল্যায়ন করছি। একটা হলো ইনডিসিপ্লিন এবং দেশত্ব বোধ নেই, জাতির প্রতি কমিটমেন্ট নাই,
এই নেচারটা পাওয়া গেছে। আর এদিকে তারা যদি জাতীয় দল থেকে বিদায় নেন তাহলে ফুটবলের ভবিষ্যৎ কাণ্ডারি হবেন কারা? এমন প্রশ্নের জবাবে বাফুফের ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করার পাশাপাশি ফুটবলার তৈরিতে ক্লাবগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানালেন ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের একটা ডেভেলপমেন্ট কমিটি আছে, আপনারা জানেন। সেই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হান্টিং এর ব্যবস্থা করব। সেই প্লেয়ারগুলোকে নিয়ে আমরা আমাদের ফুটবল একাডেমি আছে, যে বিএফএফ বাংলা ফুটবল একাডেমিতে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব। অতীতেও ব্যর্থতার জন্য এ ধরনের প্রতিবেদন ফুটবল ফেডারেশন তৈরি করেছিল বার কয়েক, কিন্তু সেগুলো বস্তাবন্দি হয়ে আছে বছরের পর বছর। তাই প্রশ্ন, আদৌ আলোর মুখ দেখবে কি বাফুফের এবারের প্রতিবেদন? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়া গেমসে অংশ নিতে বৃহস্পতিবার ভারত গেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। দেশ ছাড়ার আগে কোচ গনজালো সানচেজ মোরেনো জানিয়েছেন দলে আত্মবিশ্বাস আছে, তাই সাম্প্রতিক হতাশা কাটিয়ে জয় নিয়ে ফিরতে পারবে তারা। আর ফুটবলারদের কণ্ঠেও ছিল প্রত্যয়, গতবারের এশিয়া গেমসের সাফল্য ধরে রাখতে চান তারা। 1999 সালের পর 2010 11 বছরের সাফল্য খরা কাটিয়ে গতবার এশিয়া গেমসে স্বর্ণ জেতে বাংলাদেশ ফুটবল। এবারও যেন নতুন আশার দীপ্তি ছড়াচ্ছে এই দল। লক্ষ্যটা পুরনো সাফল্য ধরে রেখে নতুন কিছু জয় করা। সাম্প্রতিক ফুটবল অঙ্গনে যে দুর্দশা চলছে সেটা কিছুটা হলেও ঘুচাতে পারবে বাংলাদেশের এই অনূর্ধ্ব 23 দল, আশাবাদী ফুটবলাররা। আমাদের কোচ এতদিন যেভাবে যেই প্র্যাকটিসে আমাদেরকে প্র্যাকটিস করেছে, আমরা আমাদের ওইভাবে আমাদের সাধারণ খেলাটাই খেলবো আর কি। যে আমাদের টার্গেট এখন আমাদের পিছিয়ে ফিরে না তাকানোর সময় নেই। ফার্স্ট ম্যাচটা টার্গেট, ফার্স্ট ম্যাচ উইন করার পরে সেমিফাইনালটা কনফার্ম করাটা ফার্স্ট টার্গেট আমাদের, স্টেপ বাই স্টেপ আমাদের টার্গেট। সো আমাদের ফার্স্ট ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট, আর আমাদের ফার্স্ট টার্গেট সেমিফাইনালটা কনফার্ম করা। আমাদের জাতীয় দলের প্রচন্ড খারাপ অবস্থা চলতেছে, তো আমরা এইটাতে রেজাল্ট করে আমরা আবার ফুটবলে ফিরে আসতে চাই। But I hope this tournament we will win, and we did not perform good in Bangobandhu Cup, so this tournament we must win. আর কোচ গনজালো সানচেজ মোরেনো জানালেন আশাবাদের কথা। নেপালকে হারিয়ে সেমিতে ওঠা প্রথম লক্ষ্য তার। এরপর পরবর্তী ধাপের কথা ভাবনায় আনতে চান কোচ। আমি ম্যাচ ধরে এগোতে চাই, আশা করি ছেলেরা ভালো করবে, তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। 9 তারিখ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব 23 দলের এশিয়া গেমস মিশন। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এশিয়া গেমসে অংশ নিতে ফুটবল দল ছাড়াও ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে হকি, উশু, খো-খো, শুটিং ও অ্যাথলেটিক্স দল। প্রথমবারের মতো এশিয়া গেমসে অংশ নিতে যাওয়া খো-খো দলের মধ্যে দেখা গিয়েছে আলাদা উৎসাহ। আর হকি দলও আশাবাদী, স্বর্ণ না হলেও রৌপ্য নিয়ে ফিরতে পারবে দল। আর দেশের দ্রুততম মানবী মেজবা শিরিনরা বলেছেন যথাযথ প্রস্তুতির সময় না পেলেও পদক জেতার স্বপ্ন দেখছেন তারা। চোখে মুখে স্বপ্ন আর আনন্দের দীপ্তি, যেন বিশ্বজয়ের অভিযানে বের হয়েছে একদল কিশোর কিশোরী। এবারই প্রথমবারের মতো এশিয়া গেমসে অংশ নিচ্ছে খো-খো দল। তাই বিমানবন্দরে তাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। লক্ষ্যটা খুব বড় না, অংশ নিতে পেরেই খুশি এই দলটি। খুব ভালো লাগছে আমাদের, এবং এই খেলাটা যে অনেক তর্ক বিতর্কের মাধ্যমেও এটা জয়েন্ট হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে দেশের জন্য কিছু করতে পারার তো সবারই অনেক ভালো লাগবে, সো আমাদের অনেক ভালো লাগতেছে আমরা যে যাচ্ছি। হকি দল তুলনামূলক অভিজ্ঞ, পদক জিতে আসার লক্ষ্য তাদের। কিছুদিন আগেই দলবদল শেষ করা খেলোয়াড়রা তাই বেশ আত্মবিশ্বাসী। তবে বাস্তবতা মেনে স্বর্ণ নয়, রৌপ্য বা ব্রোঞ্জ জেতার প্রতি বেশি মনোযোগী জিমি অসীমরা। আশা রাখা যায় যে আমরা টার্গেট নিয়ে যাচ্ছি ফাইনাল খেলার, আর নিজেদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। আমরা ট্রাই করবো স্বর্ণ পাওয়ার, কিন্তু থাকবে আমাদের সেকেন্ড পজিশন। আর টেনিস দলও বেশ আশাবাদী। নিজেদের মেলে ধরার এক বড় মঞ্চ পেয়েছে বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা। আমরা অনেক হার্ড ওয়ার্ক করছি, ইভেন্ট অনেক আমাদের প্রিপারেশন অনেক ভালো, আমরা অনেক আমাদের বেস্ট ট্রাই আমরা করছি। আমাদের প্র্যাকটিস খুব ভালো হওয়ার কারণে আমরা খুব আশাবাদী যে আমাদের নেক্সটে যে রেজাল্টটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ ওরকম কোনো ভালো রেজাল্ট নিয়ে আমরা ব্যাক করব। 2006 সালের পর দক্ষিণ এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে ছেলেদের তেমন কোনো কৃতিত্ব নেই। তাই এবারে পদক জেতার লক্ষ্য দেশের দ্রুততম মানব মেজবার। আর দ্রুততম মানবী শিরিন জানালেন খুব বেশি প্রস্তুতির সময় না পেলেও ভালো করবে অ্যাথলেটরা। 2006 মিডওয়ে 110 মিটার হার্ডেলসে গোল্ড পাওয়ার পরে আমরা এখনো গোল্ড পাইনি। যতদিন সময় পাইছি ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি, আশা করা যায় সবার প্রস্তুতি খুব ভালো। আগে ছিল সিলভার মেয়েদের রিলেতে, তো এবার মনে করেন যে আমরা গোল্ডের ফাইট দেওয়ার জন্যই যাচ্ছি, একটা মেডেল নিয়েই আসবো। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। কোপা দেল রের খবর, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে অনেকটা সেমিফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। লুইস সুয়ারেজের এক হালি গোল আর মেসির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে গোল-শূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। লিড নেয় বার্সা। এর 5 মিনিট পরেই উরুগুয়ান এই স্ট্রাইকারই লিড দ্বিগুণ করেন স্বাগতিকদের হয়ে। 2 এনরিকের দল।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। দলের হতাশাজনক পারফরমেন্সের কারণে জানুয়ারিতে রাফায়েল বেনিতেসকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর মাদ্রিদিস্তানদের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন জিদান। তবে এবারে আর ভারপ্রাপ্ত নয়, ক্লাবের প্রধান কোচ হিসেবে 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালনের জন্য রিয়ালের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে 39 রানে জয় পেয়েছে ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে 400 রানের টার্গেট দেয় ইংলিশরা। জবাবে ডিককের অপরাজিত 138 রানের ইনিংসের পরও শেষ পর্যন্ত বৃষ্টি আইনে 39 রানের হার বরণ করে দক্ষিণ আফ্রিকা। ব্লুমফন্টেইনে থ্রি লায়ন্সদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও 68 রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর হেলস ও জো রুটের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে ইংল্যান্ড। দলীয় 130 রানে হেলস 157 করে আউট হওয়ার পর রুটকে সঙ্গ দেন বাটলার। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 97 রান। 52 করে দলীয় 227 রানের রুট প্যাভিলিয়নে ফিরলেও একপাশ আগলে ব্যাট করে যান বাটলার। 73 বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। এরপর শেষ পর্যন্ত বাটলারের 105 ও স্টোকসের 57 রানে ভর করে 399 রানের বড় স্কোর পায় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 11 রানে আমলার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ডিকক ও ডুপ্লেসি মিলে সচল রাখেন প্রোটিয়াদের রানের চাকা। দলীয় 121 রানে প্লেসি 55 রান তুলে 7 ঘরে ফিরলে অন্য পাশে মাত্র 67 বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ডিকক। কিন্তু শেষ পর্যন্ত ডিককের অপরাজিত 138 রানও জয় এনে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের দায়িত্বে আছেন তিনি। একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এদিকে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করেছেন সৌরভ গাঙ্গুলি। জানিয়েছেন খেলার মাঠে চাপের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ধোনির। সেই সঙ্গে নিজের খারাপ সময়ে বিভিন্ন মহল থেকে আসা সমালোচনাও ধোনি ভালোভাবে সামাল দিতে পারেন বলে জানান সৌরভ। আর যা করতে পারা একজন ক্রিকেটারের বড় গুণ বলে মন্তব্য তার। ঘরের মাটিতে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতই ফেভারিট। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার পর এবার একথা বললেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার। সম্প্রতি লারা এক সাক্ষাৎকারে বলেছিলেন নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টি-20 বিশ্বকাপ জিতবে ভারত। সম্প্রতি স্বাগতিক অস্ট্রেলিয়াকে টি-20তে হোয়াইট ওয়াশ করে সফরকারী ভারত। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানে দাপুটে জয় তুলে নেয় ধোনির দল। এরই প্রেক্ষিতে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারতের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনার কথা বললেন ভারতের ব্যাটিং কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তিনি বলেন ভারতের দলে অভিজ্ঞ ক্রিকেটার এবং নতুনদের সমন্বয়টা জমে উঠেছে। যুবরাজ সিং, আশিস নেহরা এবং হরভজন সিং ফেরাতে দলে ছন্দ এসেছে বলেও মন্তব্য করেন এই ক্রিকেট গ্রেট। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আমি যে জায়গাটায় দাঁড়ানো, একটা গুলি কি আমার মাথার উপর দিয়ে যখন ওই ওয়ালের মধ্যে লাগার সাথে সাথে আমি বুঝতে পারছি যে ওরা তো আমাকে দেখে ফেলাইছে। গুলিটা আর 4 আঙ্গুল যদি নিচে যায় তাহলে আমার কপালে লাগে। কেন আমরা যুদ্ধ করেছি? আমি 10 লক্ষ টাকা পাওয়ার জন্য যুদ্ধ করেছি? না। এই দেশ স্বাধীন না হলে এই দেশের মানুষ আজীবন পরাধীন হয়ে থাকবে। তাই আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। সবকিছু কিন্তু সরকার করে দেয় না, নিজেরও কিছু করতে হয়। এখানে একটা সংগ্রহশালা করেছেন, যারা মুক্তিযোদ্ধা মরে তো গেছে বেশিরভাগ, যারা বেঁচে আছে ওরা প্রতি জেলায় একটা করে সংগ্রহশালা করুক। আবারও স্বাগত খেলার সময়ে। মাশরাফি, রুবেল ও তাসকিনদার উত্তরসূরি খুঁজতে বগুড়ার শহীদ চন্দ্র স্টেডিয়ামে হয়ে গেল রবি পেসার হান্ট প্রতিযোগিতা। সকালে জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, পাবনা ও বগুড়া জেলার প্রায় 800 প্রতিযোগীর মধ্যে বয়স ও শারীরিক উচ্চতার ভিত্তিতে 665 জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন শারীরিক ক্রিকেট টিমকে 13 রানে হারে গাজীপুর গ্লোরিয়াস ক্রিকেট দল। দুঃখিত, এখান থেকে আমি সঠিকভাবে অনুমান করি নবী হোসেন বল করবেন। নবী হোসেন 4টি রান সংগ্রহ করে নিলেন। আমাদের থেকে একটু পিছিয়ে পড়া অথবা মানসিক অথবা শারীরিকভাবে আমরা স্বাভাবিক চোখে যে মনে করি তারা হয়তো সেভাবে সক্ষম নয়, কিন্তু তাদেরও কিন্তু কিছু কিছু জায়গায় অনেক বেশি অবদান এবং অনেক বেশি কিন্তু তারা কন্ট্রিবিউট করে, ক্ষমতা রাখে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল উদযাপন করা হয়েছে অলিম্পিক ডে। ব্যতিক্রমে এই আয়োজনে ছিলেন ক্রিকেট, ফুটবল সহ সংস্কৃতি অঙ্গনের তারকারা। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন শিশুদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। সে সঙ্গে শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তারা। নানা রঙে নানা ঢঙে সেজেছে খুদে এই শিক্ষার্থীরা। অলিম্পিক ডেতে চকলেট রেস, ফ্রগ রেস, রিলে রেস, যেমন খুশি তেমন সাজুর মতো চমৎকার সব ইভেন্টগুলোতে মেতে ওঠে খুদে এই ক্রীড়াবিদরা। কারো স্বপ্ন ভবিষ্যতের সাকিব তামিম, কেউ বা হতে চায় ফুটবলার। আর ছোট্ট এই শিশুদের মাঝে খেলাধুলার স্পৃহা বাড়াতেই জমকালো এই আয়োজন। ন্যাশনাল টিম ক্রিকেটার্স, ওদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি ওদের অনেক বড় ফ্যান। আজকে প্লেয়ার দেখে আমার অনেক ভালো লাগছে। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজনে তাদের সাথে যোগ দেন রুবেল, এনামুল, বিজয়, আমিনুলের মতো তারকারা। এমন আয়োজন শিশুদের সুষ্ঠু বিকাশে ভূমিকা রাখবে বলেও মত ক্রীড়াঙ্গনের এই তারকাদের। আমরা চেষ্টা করতেছি যে আমরা যারা আছি, আমিনুল ভাই আছে, আমরা আছি যারা ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য, যারা শিখতে পারে এবং ভালো কিছু ভবিষ্যতে করতে পারে। বাংলাদেশ দলকে আমি একসময় নেতৃত্ব দিব। এই ইন্সপিরেশনটা কিন্তু আসলে বাচ্চাদের ভিতরে এখনই গড়ে তুলতে হবে। আমি থ্যাঙ্কফুল জানাই যারা আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য আর এরকম বাচ্চাদের সাথে থাকার জন্য। ওদের নিয়েও কিন্তু আমি খুব এনজয় করছি যে না, আমি ওদের সঙ্গে আসছি, ওদের কিছু শিখাতে পারছি, ওরাই দেশের ভবিষ্যৎ। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে গুরুত্ব দিয়ে আজকের শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। শিক্ষাঙ্গনে শুধু পুঁথিগত শিক্ষা দিয়েই শিক্ষান্ত হবে এমনটি নয়, পাশাপাশি অন্যান্য কারিকুলাম নিয়ে অন্য শিক্ষাও তাদেরকে শিক্ষিত করে আগায় নিতে হবে। ছোট্ট ওই শিশুদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তারা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও আশা ক্রিকেট ও ফুটবল মাঠের এই তারকাদের। সময় সংবাদ, নরসিংদী। উত্তাল সাগরে পাহাড় সম ঢেউয়ের সাথে সখ্যতা, কৌশল ও নিপুণ দক্ষতায় ঢেউয়ের বাধা পেরোনোর কঠিন চ্যালেঞ্জ। দর্শক, বলা হচ্ছে উইন্ড সার্ফিং এর কথা। পর্তুগালে নাজারে সমুদ্রের প্রকৃতির প্রতিকূল পরিবেশ এড়িয়ে উইন্ড সার্ফিং করলেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান সার্ফার জেসন পোলাকো। পোলাকো প্রথম সার্ফার যিনি পর্তুগালের উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে উইন্ড সার্ফিং করলেন। চলুন দেখে আসি চমৎকার সার্ফিং এর চুম্বক অংশ। অবারিত নীল জলরাশি, সঙ্গে আকাশচুম্বী ঢেউয়ের গর্জন। গভীর সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে আর্দ্রবালির চাদরে ঢাকা সৈকতে। মিলিয়ে যাচ্ছে ঢেউ, আবার মুহূর্তেই তেড়ে আসছে দানব জলের বান। এই পিলে চমকানো উত্তাল সাগর আর ঢেউয়ের সাথে মিতালি করে রীতিমতো ছেলে খেলা করলেন অস্ট্রেলিয়ান বিখ্যাত সার্ফার জেসন পোলাকো। প্রায় নর্থে পর্তুগালের অন্যতম দর্শনীয় সমুদ্র সৈকত। ঢেউয়ের উচ্চতা আর বাতাসের গতি বেশি হয় এখানে উইন্ড সার্ফিং থেকে বিরত থাকেন বিদেশি সার্ফাররা। কিন্তু এখানেই সার্ফিং করে তাক লাগিয়ে দিলেন অস্ট্রেলিয়ান সার্ফার পোলাকো। লিসবনের 120 কিলোমিটার উত্তরের নগরী নাজারের 13 মিটার উচ্চতার ঢেউয়ের সাথে সার্ফিং করেন দুইবার ওয়েব সার্ফিং এ বিশ্ব চ্যাম্পিয়ন পোলাকো। একই সঙ্গে আগের 18 মিটার ঢেউয়ে সার্ফিং এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে প্রত্যয়ী এই অস্ট্রেলিয়ান। ছবির মতো সুন্দর নাজারের সমুদ্র, এখানে সার্ফিং করতে পেরে খুবই ভালো লাগছে। এটা স্বপ্ন সত্যি হবার মতো ঘটনা। আমি অবশ্যই আগের রেকর্ড ভাঙতে চাই, বিশাল ঢেউ পেরিয়ে সার্ফিং করে অনন্য এক রেকর্ড গড়তে চাই। রাহিদ রনি, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সেমিফাইনালের প্রত্যয় ইয়াং টাইগারদের, স্বাগতিকদের ফেভারিট মানছে নেপাল। আইসিসির গঠনতন্ত্রে আসছে পরিবর্তন, অবসান হবে বিগ থ্রির আধিপত্য। বোর্ড সভায় সিদ্ধান্ত, জুনে নতুন করে হবে চেয়ারম্যান নির্বাচন।
জমকালো আয়োজনে শুক্রবার ভারতের গৌহাটিতে উদ্বোধন হচ্ছে 12তম এশিয়া গেমসের। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ ব্যর্থতার জন্য জাতীয় দলের 5 ফুটবলারকে অব্যাহতি ও 2 জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার সুপারিশ। তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এবং গেলবারের সাফল্য ধরে রাখার প্রত্যয়ে এশিয়া গেমসে অংশ নিতে ভারতে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। পর্যাপ্ত অনুশীলন না হলেও অ্যাথলেটিক্সে ভালো করার প্রত্যাশা। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।